নির্বাচনী আসন বণ্টন নিয়ে জটিলতা, জামাত এনসিপি সহ ১১ দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত। সমঝোতার বিষয়ে আলোচনা চলমান বলছে ইসলামী আন্দোলন। ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়ে সাম্যের রাষ্ট্র গঠনের আহ্বান আলী রিয়াজের। নির্বাচনে মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। পক্ষপাতিত্ব না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোট বানচালের চেষ্টা করলে ছাড় পাবে না জড়িতরা। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে গুলি পড়ছে। সাধারণদের দেখে এখানে খালে মুখ পর্যন্ত ৩০০ মাইন হতে রাখছে। সীমান্তে মৃত্যু ফাঁদ, মিয়ানমার থেকে ছোড়া গুলি, মাইন বিস্ফোরণে আতঙ্ক স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। এবং চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, পরকীয়ার জেরে হত্যা অভিযোগ স্বজনদের। ফরিদপুরের ডোবায় মিলল অজ্ঞাত যুবকের লাশ, তদন্তে পুলিশ। বাংলার সময়, সঙ্গে আছি আমি মনির হোসেন। নির্বাচনী আসন বণ্টন নিয়ে জটিলতায় জামাত এনসিপি সহ ১১ দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে আলোচনায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলে জোট থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নেবে কিনা তা আগামী ২-১ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসলামী আন্দোলনের নেতা। আমরা জোট থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমরা মনে করি হয়, সেটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটা ইনশাল্লাহ করে যাব। কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে, তাই না? তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি বাস্তবায়ন করবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের পেকুয়ায় ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন সালাউদ্দিন আহমদ। জাতীয় সনদ যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশকে একটি সাম্যের রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ে জাতীয় ইমাম সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে প্রতিশ্রুতি দেন ইমামরা। দেশের চাবি আপনার হাতে, গণভোট হচ্ছে সেই দরজা, দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন। সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ, সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। নির্বাচনে বিজিবি সহ মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। দেশের বাইরে থেকে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে এ তথ্য জানান তিনি। এদিকে আরাকান আর্মির ছোঁড়া গোলা প্রায় দেশে এসে পড়ছে। তবে আরাকান আর্মি অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না বাংলাদেশ।
গায়ে নতুন উর্দি, চোখে স্বপ্ন নিয়ে প্যারেড গ্রাউন্ডে নবীন সেনারা নিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ। বুধবার সকালে চট্টগ্রামের সাতখানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। এতে উপস্থিত রেকর্ড সংখ্যক নবীন সেনারা সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নবীন সৈনিকদের এই অর্জনের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। সন্তানদের শৃঙ্খলিত কুচকাওয়াজ আর শপথ গ্রহণ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুক, এটা আমি চাই বাবা হিসেবে। প্রথম ব্যাচে আমার মেজো মেয়েটা আছে, এই ব্যাচে ১০৪তম ব্যাচে আমার ছোট মেয়ে আছে। অনেক কষ্ট হয়েছে আমাদের, তারপরেও আমরা অনেক কষ্ট নিয়েই ট্রেনিংটা পার করলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ট্রেনিংটা শেষ হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮,৯৭,১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই, অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আরাকান আর্মি অবৈধ হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ নেই বাংলাদেশের। সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচ। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে যোগ দিচ্ছে তারা। বিজিবি বলছে, সীমান্ত এবং দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিজিবির এই নতুন সদস্যরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থলে মাইন বসিয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত ৩০০ মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন স্থানীয়রা। আর এই মাইন বিস্ফোরণে বাংলাদেশি বাসিন্দাদের যেমন অঙ্গহানি হচ্ছে, তেমনি প্রায় মারা যাচ্ছে গরু ছাগলও, যার ফলে বোমা, গুলি, মাইন ও সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশে সীমান্তবাসীর উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সীমান্তের লম্বাবিল সংলগ্ন নাপ নদীতে জীবিকার একমাত্র অবলম্বন নৌকাটি আছে কিনা দেখতে গিয়ে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সীমান্তের বাসিন্দা মোহাম্মদ হানিফ। বিস্ফোরণে তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় হানিফের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। হতদরিদ্র পরিবারটি এখন দিশেহারা। তার মা ও স্বজনদের প্রশ্ন, এই ঘটনার দায় কে নেবে আর তাদের ন্যায় বিচারই বা কে নিশ্চিত করবে? রোহিঙ্গারা গুলি করতেছে, ওখানে যে মাইন বয় বোমা মাইন বয় যাবে আমরা তো জানি না। প্রায় 2 কিলোমিটার ভিতরে এসে মাইন ফুটে রেখে এরা চলে যাচ্ছে, ওদের কিভাবে এত সাহস? এর আগে মিয়ানমারের ছোড়া গুলিতে শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং মাইন বিস্ফোরণে হানিফের অঙ্গহানির ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। যাদের আয়ের প্রধান উৎস নদীতে মাছ ধরা, তারা জীবন ঝুঁকিতে ফেলে আর নদীতে নামছেন না। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০টি মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন তারা। একই সঙ্গে মাঝে মধ্যে গোলাগুলি ও মর্টার নিক্ষেপ করা হচ্ছে, যার অনেকগুলো এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে গুলি পড়ছে। সাধারণ দিক দেখে এখানে খালে মুখ পর্যন্ত ৩০০ মাইন হতে রাখছে। আর ওরা ওদেরকে ডিস্টার্ব করতেছে, ওরা এখানে গুলি চালাচ্ছে। এখন আর তো ডর দেয়, তারা গুলি করিব, মাইন বুয়াইয়ে আর যদি চলি ফিরে খাইনে ফেললে আর খাইম কি। এর আগে মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তে মাইন স্থাপন করলেও এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও একই পথ অনুসরণ করছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে সীমান্তকে পরিণত করা হচ্ছে মৃত্যু ফাঁদে। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করছেন সীমান্তবাসী। এখানে তো আমরা এমন বই সরকার যদি আমাদেরকে কোনো জিনিস নিয়ে যেতেছে আমরা চলে যাব,
তেমন বইয়ের মধ্যে আমরা আছি। আমাদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার থেকে আমাদের জীবন মালের নিরাপত্তা দিতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। উদ্বোধনের বছর পেরোল স্থবির রাজশাহী সুলতানগঞ্জ নৌবন্দর, পুরোপুরি চালু হয়নি বাণিজ্যিক কার্যক্রম, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি। ফরিদপুর ও চুয়াডাঙ্গায় 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ফরিদপুরের কৃষ্ণপুরের মটুকচর এলাকার ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে একটি মাঠ থেকে জাহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে 3 দিনে বদরগঞ্জ ও সদর উপজেলায় মাদক কারবারি সহ 7 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার বদরগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফাইড স্পিরিট কেনেন 6 যুবক। পরে তা পান করলে ওই দিন মারা যান বদরগঞ্জের 3 যুবক। পরের দিন মারা যান সদর উপজেলার 1 জন। খবর পেয়ে একই দিন মাদক কারবারি জয়নুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে নেওয়া হলে অসুস্থ হয়ে পড়ে। আজ তাকে সদর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পাশাপাশি মারা যান বদরগঞ্জের বাকি 2 যুবক। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় পুলিশ। খুলনায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে পাথরঘাটার খলিফারহাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, চায়ের দোকানে রাজনৈতিক আলাপ চলাকালে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয় পক্ষের 7 জন আহত হন। তাদের মধ্য থেকে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক। হামলার জন্য 2 পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার বিকেলে জৈন্তাপুরের কাটাগাং এলাকার একটি টিনের ঘরে অভিযান চালায় র্যাব 9-এর একটি দল। এ সময় 14টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও 14টি নন ইলেকট্রিক ডেনোটের উদ্ধার করে। নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরকের কাঁচামাল মজুত রাখা হয়েছে বলে ধারণা র্যাবের। মাদারীপুর থেকে কাভার্ড ভ্যান সহ লুট হওয়া 462 বোতল গ্যাস সিলিন্ডার ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, 8 জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে 462 পিস গ্যাস সিলিন্ডার নিয়ে একটি কাভার্ড ভ্যান মংলা যাচ্ছিল। মাঝপথে রাতে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকায় আসলে মুখোশধারী একদল ডাকাত কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। চালক ও সহযোগীকে কুপিয়ে জখম করে অস্ত্রের মুখে জিম্মি করে সিলিন্ডার ভর্তি গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে বুধবার সকালে আশুলিয়ায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান সহ গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত চক্রের সদস্যরা। বাংলার সময় আরও থাকছে। ভারত থেকে আমদানি বাড়ায় দেশের বাজারে কমেছে পেঁয়াজের দাম। চাপায় নবাবগঞ্জে উৎপাদন খরচও উঠছে না কৃষকের। লোকসান কমাতে সরকারি সহায়তা দাবি। নবাবগঞ্জে নারী ও শিশু সহ 17 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকায় কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিজিবির। এ সময় তাদের আটক করা হয়। আটককৃত 17 জনের মধ্যে 8 জন পুরুষ, 5 জন নারী ও 4 জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা। বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন ওই 17 জন। মঙ্গলবার রাত তাদের বাংলাদেশে জোর করে ঠেলে পাঠায় বিএসএফ। গাজীপুরে 2টি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে 43 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালে টঙ্গীর এক্সপার্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারলেসের শ্রমিকরা কাজে যান। হঠাৎই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 43 জন ভর্তি রয়েছেন। শ্রমিকরা বেশিরভাগই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং অস্বস্তিজনিত রোগে ভুগছেন।
স্বতন্ত্র একাডেমিক কাঠামোর দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের মাল্টিপারপাস ভবনের সামনে জড়ো হয়ে একে একে সবকটি ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে বরিশাল ভোলা মহাসড়কের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টার নির্দেশে 5 সদস্যের কমিটি দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মান উন্নয়নের সুপারিশ করেন, তবে আজও তা বাস্তবায়ন হয়নি। এ সময় অবিলম্বে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি অধিদপ্তরের আওতায় থেকে বের করে স্বতন্ত্র একাডেমিক প্রশাসনিক কাঠামো গড়ে দাবি জানান তারা। শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, এতদিন হয়ে যাওয়ার পরেও ওসমান হাদির হত্যাকারীকে ধরতে এবং বিচার কার্যক্রম শুরু করতে ব্যর্থ সরকার। নির্বাচনের আগেই যদি হাদি হত্যার খুনিরা গ্রেফতার না হয়, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সময় 59 বছর পর 2024 সালে পরীক্ষামূলকভাবে চালু হলেও বছর না ঘুরতেই কার্যত স্থবির হয়ে পড়ে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর। গত বছর নৌ পরিবহন উপদেষ্টার পরিদর্শনের পর বন্দরটি চালুর উদ্যোগ নেওয়া হলেও সংযোগ সড়ক সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কাজ এগোচ্ছে ধীর গতিতে। ব্যবসায়ীদের দাবি, সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের ময়াঘাট হয়ে পণ্য আমদানি ও পরিবহনে খরচ অন্তত 30% কমবে। এতে রাজশাহীর ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, পানির নাব্যতা অনুযায়ী বর্তমানে সুলতানগঞ্জ ময়া নৌপথে নৌযান চলাচলে কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন মিললে শিগগিরই বন্দর চালুর আশাবাদ তাদের। তবে অন্যান্য চ্যানেলে নৌযান চলাচলের জন্য লাগবে ক্যাপিটাল ড্রেজিং। চাঁপাই নবাবগঞ্জের বেশিরভাগ এলাকার পেঁয়াজ তোলা শুরু হয়েছে, যদিও অনেক ক্ষেতের ফসল এখন পূর্ণাঙ্গ পরিপক্ক হয়নি। কৃষকরা বলছেন, ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় বাজারে দাম কমে গেছে। প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ 40 থেকে 45 টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকায়। লোকসান কমাতে আমদানি বন্ধের পাশাপাশি সরকারি সহায়তার দাবি তাদের। পেঁয়াজ আবাদ বাড়াতে কৃষককে সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী ও খুলনায় দোয়া মাহফিল হয়েছে। রাজশাহীর একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন জেলার 6টি আসনে মনোনীত বিএনপির প্রার্থীরা। বেগম জিয়ার মৃত্যুর শোক শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানান বক্তারা। এদিকে খুলনায় নগরীর হাদিস পার্কে নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা তুলে ধরেন বক্তারা। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11টায় জীবননগর পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা নামাজ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী। ডাবলুর মা ও ভাই লন্ডন থেকে বুধবার রাতে দেশে ফিরবেন। এরপর বৃহস্পতিবার সকাল 10টায় একই স্থানে দ্বিতীয় জানাজা শেষে জীবননগর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী আসন বণ্টন নিয়ে জটিলতা, জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত, সমঝোতার বিষয়ে আলোচনা চলমান, বলছে ইসলামী আন্দোলন। ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমদ। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়ে সাম্যের রাষ্ট্র গঠনের আহ্বান আলী রিয়াজের। এবং নির্বাচনে মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। পক্ষপাতিত্ব না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোট বানচালের চেষ্টা করলে ছাড় পাবে না জড়িতরা। এই ছিল বাংলার সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। মনির, ধন্যবাদ আপনাকে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।